আজকে আমরা সিএনএস ফার্মাকোলজি চ্যাপ্টারটা শুরু করব। তো সিএনএস ফার্মাকোলজি যে সিস্টেম বা চ্যাপ্টার, এখানে ফার্স্ট লেকচার দিয়েই আমরা শুরু করব। তো ফার্স্ট লেকচার শুরু করতে গেলে আমাদের কিছু সিএনএসের বেসিক সম্পর্কে একটু আলোচনা করা লাগে, যেটা আপনারা ফিজিওলজিতে পড়ে আসছেন কিংবা আপনারা এগুলো মেডিসিনেও পাবেন ইন ফিউচার। তো এখান থেকে আমরা বেসিক বলতে কয়েকটা জিনিস সম্পর্কে জানবো, যেটা আমাদের ফার্মাকোলজির সাথে রিলেটেড এবং ফার্মাকোলজি পড়তে গেলে যেই ওয়ার্ডগুলো আমরা সচরাচর পেয়ে থাকবো। সো তার মধ্যে যে জিনিসটা আমাদের সবথেকে বেশি লাগবে সেটা হলো নিউরো ট্রান্সমিটার। তো এই নিউরো ট্রান্সমিটার সম্পর্কে বিস্তারিত আপনারা ফিজিওলজিতে পড়ে আসছেন, অর্থাৎ ফিজিওলজির মধ্যে কিন্তু নিউরো ট্রান্সমিটার কী জিনিস, নিউরো ট্রান্সমিটারের কত ধরনের কিংবা এদের যে ক্লাসিফিকেশান এবং এদের টাইপস, কে কোন ধরনের কাজ করে বা এদের ফাংশন, মোটামুটি সবই আপনারা জেনে আসছেন। সো ছোট্ট একটা মানে রিকল আমি করবো এখানে নিউরো ট্রান্সমিটার সম্পর্কে, কারণ আমরা যখন সিএনএস ফার্মাকোলজির মধ্যে যাব এবং বিভিন্ন ড্রাগের মেকানিজমগুলো পড়তে যাব, তখন দেখবো যে এই নিউরো ট্রান্সমিটারের নাম আসতেছে এবং অনেক জায়গায় এদেরকে আমরা পাবো, যার কারণে আমরা নিউরো ট্রান্সমিটার কী জিনিস সেটা একটু রিকল করবো শর্টলি। তো আমরা জানি যে এরকম আমরা একটা নার্ভ এন্ডিং পড়ে আসছিলাম, তো যেইখানে আমরা দেখেছিলাম যে নার্ভ এন্ডিং থেকে বিভিন্ন রকম ভেসিকলস থেকে বিভিন্ন রকম নিউরো ট্রান্সমিটারগুলো রিলিজ হয়। সো এরা বিভিন্ন রকম নার্ভ এন্ডিং থেকেও রিলিজ হইতে পারে, অথবা নার্ভ এন্ডিং এবং কোনো একটা ইফেক্টর মাসেলস। সো মনে করেন এটা একটা বাল্ক অফ দ্য মাসেলস। সো নার্ভ এন্ডিং টু ইফেক্টর অর্গান অথবা মাসেলস, যেটাই বলেন না কেন, অথবা নার্ভ এন্ডিং টু নার্ভ এন্ডিং, এই সব জায়গায় এরা নর্মালি ট্রান্সমিট হয় বা এখান থেকে এরা রিলিজ হয়। সো এই জিনিসগুলো হলো একটা হাইলি অ্যাক্টিভ কেমিক্যাল সাবস্টেন্স। এগুলো কি হাইলি অ্যাক্টিভ কেমিক্যাল সাবস্টেন্স, যারা রিলিজ হইতেছে নার্ভ এন্ডিং থেকে এবং ইফেক্টর অর্গান। তার মানে নার্ভ এন্ডিং থেকেও রিলিজ হইতে পারে, নার্ভ এন্ডিং টু নার্ভ এন্ডিং, এখানেও এদের কাজ হইতে পারে, নার্ভ এন্ডিং টু ইফেক্টর অর্গান, এইখানেও এরা নর্মালি কাজ করে। এবং এরা এখান থেকে যে হাইলি কেমিক্যাল যে সাবস্টেন্সগুলো আছে, এরা বের হয়ে নর্মালি যে ইম্পালসগুলো একটা নার্ভ থেকে একটা নার্ভ ট্রান্সমিট করে, আমরা নার্ভ দেখে আসি, নিউরনের মধ্যে দেখে আসি একজন, তো একজন থেকে ডেনড্রাইটগুলো দিয়ে এরকম কী হয়, নার্ভগুলো বা ইম্পালসগুলো একটা জায়গা থেকে আরেকটা থেকে ট্রান্সমিট হয়। সো এই যে নিউরো ট্রান্সমিটারগুলো থাকে, এই নিউরো ট্রান্সমিটারগুলোই এই যে কেমিক্যাল সাবস্টেন্স, এরা যে ইম্পালসটা একটা নার্ভ থেকে আরেকটা নার্ভে ট্রান্সমিট করে, অর্থাৎ একটা নার্ভ এন্ডিং থেকে আরেকটা নার্ভ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যে দায়িত্ব যারা পালন করে, এরাই হলো নিউরো ট্রান্সমিটার। এখন এই নিউরো ট্রান্সমিটার কাজের উপর ভিত্তি করে আমরা নর্মালি দুই প্রকার বলি আর কি, অর্থাৎ এদের ফাংশনের উপর। অর্থাৎ কিছু আছে এক্সাইটেটরি, কিছু আছে ইনহিবিটরি। তার মানে কেউ কাজটাকে ত্বরান্বিত করে আর কেউ কাজটাকে ইনহিবিট করে, কমায় দেয়। তার মানে যারা এক্সাইটেটরি তারা কোনো একটা ইম্পালসটাকে বেশি বেশি ট্রান্সমিট করবে আর কি, আর যারা ইনহিবিটরি তারা ইম্পালসটা কমায় দেবে অথবা বন্ধ করে দেবে, এদেরকে আমরা বলতেছি ইনহিবিটরি। এখন এই যে এক্সাইটেটরি, এদের কয়েকটা উদাহরণ আপনারা অলরেডি জানেন। অ্যাসিটাইল কোলিন, যেটা খুবই কমন, সব জায়গায় পাবেন ফার্মাকোলজির মধ্যে। সো এক্সাইটেটরির মধ্যে আছে অ্যাসিটাইল কোলিন, এরপর আছে গ্লুটামেট, অ্যাসপার্টেট, নরএপিনেফ্রিন। এরা হলো কমন কিছু এক্সাইটেটরি নিউরো ট্রান্সমিটার। আর ইনহিবিটরির মধ্যে গেলে আমরা পাবো গাবা, গ্লাইসিন, অ্যালানিন, ডোপামিন। এরা হলো কিছু কমন ইনহিবিটরি নিউরো ট্রান্সমিটার। তো আমরা বুঝলাম তাহলে নিউরো ট্রান্সমিটার কী জিনিস। এরা হলো হাইলি অ্যাক্টিভ কেমিক্যাল সাবস্টেন্স, যারা যে কোনো একটা নার্ভ এন্ডিং থেকে রিলিজ হয় এবং নার্ভ এন্ডিং থেকে রিলিজ হওয়ার পর যে ইম্পালসগুলো থাকে সেইগুলোকে একটা নার্ভ এন্ডিং থেকে আরেকটা নার্ভ অথবা একটা নার্ভ এন্ডিং থেকে আরেকটা ইফেক্টর কোনো অর্গানের মাসেলস বা গ্ল্যান্ডে এরা ইম্পালসটাকে ট্রান্সমিট করতে হেল্প করে। তো এদের কাজের উপর ভিত্তি করে এরা থাকে কেউ এক্সাইটেটরি, কেউ থাকে ইনহিবিটরি। এইটুকু আপনাদের বেসিক জিনিসটা জানলেই হবে এই ক্ষেত্রে, কারণ সিএনএস হিউজ একটা জিনিস, বাট আমাদের সিএনএসের সব কিছু লাগবে না। সিএনএসের আমরা নিউরো ট্রান্সমিটারটুকু সম্পর্কে জানলেই মোর দ্যান এনাফ আমাদের এইখানকার ক্ষেত্রে। তো আমরা চলে আসি আমাদের মেইন ফার্মাকোলজির একদম বেসিক টপিকসগুলোতে, যেটা দিয়ে আমরা শুরু করব। তো আমাদের টপিকটা হবে সিডেটিভ অ্যান্ড হিপনোটিক ড্রাগ সম্পর্কে। তো এটা দিয়ে আমরা নর্মালি শুরু করবো আমাদের ফার্মাকোলজি।
তো সিডেশান এবং হিপনোটিক বা হিপনোসিস যেটা আমরা বলি, তো হোয়াট ইজ সিডেটিভ এবং হোয়াট ইজ হিপনোটিক। তো যখন আপনারা এই সিডেটিভ ড্রাগের নাম আসবে তখন আপনার সিডেশান কথাটা আসে বা আমরা সিডেটিভ বলি, আর যখন হিপনোটিক ড্রাগের কথা আসে তখন আমরা বলি হোয়াট ইজ হিপনোসিস। এই দুইটার সহজ বাংলা একটু মনে রাখবেন যে সিডেটিভ যেই ড্রাগসগুলো, যেহেতু এখানে নাম আছে ড্রাগস অর্থাৎ সিডেটিভ ড্রাগস, তাহলে যেই ড্রাগসগুলো রিডিউস করবে, কি রিডিউস করবে, অ্যাংজাইটি রিডিউস করবে এবং একটা কামিং ইফেক্ট দিবে, একটা কামিং ইফেক্ট এক্সার্ট করবে। তো সেই সকল ড্রাগকে আমরা বলতেছি সিডেটিভ। তার মানে সিডেটিভ ড্রাগ যদি কোনো একটা অ্যাংজাইটিতে ভুগতেছে এরকম পেশেন্টের মধ্যে দেওয়া হয়, পেশেন্টকে খাওয়াই দেওয়া হয়, পেশেন্টের অ্যাংজাইটিটা কমে যাবে। অ্যাংজাইটি কমে যাওয়ার পরে পেশেন্ট আস্তে আস্তে শান্ত হয়ে যাবে, অর্থাৎ এক্সার্ট এ কামিং ইফেক্ট বা কামিং ইফেক্ট এক্সার্ট হওয়ার কারণে পেশেন্টটা কী হয়ে যাবে, একটু রিল্যাক্সড হয়ে যাবে, তার মধ্যে যে অ্যাংজাইটি কাজ করতেছিল সেটা কমে যাবে। তো এই ড্রাগগুলোকে আমরা বলি সিডেটিভ ড্রাগ। আর একটা আছে হিপনোসিস। তো হিপনোসিস মানে হইল কোনো একটা নর্মাল স্লিপ প্যাটার্ন ফলো করা, তার মানে সিএনএসটাকে ডিপ্রেসড করে দেওয়া হয়, সিএনএসটাকে ডিপ্রেসড করা হয় কোনো ড্রাগ দিয়ে, ডিপ্রেসড করে একটা রিসেম্বলিং নর্মাল স্লিপ প্যাটার্ন ফলো করে। তার মানে হিপনোসিস করা হইলে আপনারা অনেক সময় শুনবেন যে একটা মানুষকে হিপনোসিস করে ফেলতেছে, হিপনোটাইজড করে ফেলে, তার মানে সে কোনো একটা অঙ্গভঙ্গি করে একটা মানুষকে দেখা যায় ঘুম পাড়ায় দেয়। তো এই জিনিসটাকে আমরা বলতাম যে হিপনোটিক বা হিপনোসিস করা, যেটা আমরা বিভিন্ন সিনেমায় দেখে রাখছেন। কিন্তু যে ড্রাগসগুলো অর্থাৎ হিপনোটিক ড্রাগ, এরা কি করতেছে, পেশেন্ট এই ড্রাগ মানে ইনটেক করার পরে পেশেন্টের কি হবে, ড্রাউজিনেস একটা ইফেক্ট হবে এবং একটা এনকারেজমেন্ট হবে অনসেট অ্যান্ড মেনটেন্যান্স অফ স্লিপ, অর্থাৎ মেনটেন্যান্স অ্যান্ড এনকারেজ স্লিপ। তার মানে ড্রাউজিনেস, একটা ঘুম ঘুম ভাব আসবে এবং পেশেন্টকে কী করবে, একটা ঘুমের মানে ঘুম আনাই দেবে আর কি, এরকম একটা কাজ করবে এই হিপনোটিক ড্রাগগুলো। তাহলে সিডেটিভ ড্রাগগুলো কী করতেছে, রিডিউস করতেছে অ্যাংজাইটি এবং কামিং এফেক্ট আনতেছে, আর হিপনোটিক ড্রাগগুলো কী করতেছে, ড্রাউজিনেস প্রডিউস করতেছে এবং এনকারেজ করতেছে ঘুমের এবং সেই ঘুমটাকে মেনটেন করতেছে। এই ড্রাগগুলোকে আমরা বলি হিপনোটিক ড্রাগ। এখন আমাদের খুব সুন্দর একটা চার্ট আছে যে হিউম্যান বডিতে আসলে এই ড্রাগগুলো কীভাবে কে কী কাজ করে। তো প্রথমে যেই কোনো ড্রাগ বা এই যে সিডেটিভ ড্রাগ বা হিপনোটিক ড্রাগ যেই ড্রাগই দেন না কেন, প্রথমে যে জিনিসটা আমাদের বডিতে শুরু হয় সেটাকে আমরা বলি সিডেশান। কারণ প্রথমেই হবে সিডেশান, প্রথমেই পেশেন্টের অ্যাংজাইটিটা কমবে এবং কী হবে, কামিং ইফেক্টটা অ্যারাইজ করবে, এটাকে আমরা বলি সিডেশান হওয়ার পরে নর্মালি হয় হিপনোসিস। এই ফেজের মধ্যে পেশেন্ট চলে যায়, অর্থাৎ অ্যাংজাইটি কমে যাওয়ার পরে পেশেন্টটা যখন কাম হয়ে যায় আস্তে আস্তে পেশেন্টের ড্রাউজিনেস শুরু হয় এবং পেশেন্ট আস্তে আস্তে ঘুমানোর দিকে যায় আর কি, মানে পেশেন্টটা আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। তো সিডেশনের পরে নর্মালি হয় হিপনোসিস হওয়ার পরে যে ইফেক্টটা হিউম্যান বডিতে হয় সেটাকে আমরা বলি অ্যানেস্থেশিয়া। তো অপারেশন করার আগে এই যেই ফর্মটা আছে এই ফর্মেই পেশেন্ট আসে। সো অ্যানেস্থেশিয়াতে যখন পেশেন্ট যায়, অর্থাৎ কোনো এই ডোজগুলো অর্থাৎ এই সিডেটিভ ড্রাগ বা হিপনোটিক ড্রাগগুলো যখন আর একটু এক্সট্রা ডোজে দেওয়া হয়, তো আমি যদি বলি এখানে আমরা প্লাস ডোজে দিলে সিডেশন হয়, ডবল প্লাস ডোজে দিলে হিপনোসিস হয়, ট্রিপল ডোজে দিলে কোনো ড্রাগ তখন অ্যানেস্থেশিয়া হিসেবে কাজ করে। অ্যানেস্থেশিয়া দিলে কি হয়, নর্মালি পেশেন্ট অজ্ঞান হয়ে যায়, আনকনশিয়াস বা সেন্সলেস হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি অ্যানেস্থেশিয়ার পরে যদি ড্রাগের ডোজ আরও বাড়িয়ে দেওয়া হয় তখন সেই পেশেন্ট চলে যায় কমাতে। অর্থাৎ যদি কোনো কারণে ওভারডোজ হয়ে যায় পেশেন্ট কোন স্টেজে চলে যাবে, কমা। তার মানে তাকে আর কোনো সেন্সে আসতেছে না বা তার কোনো অর্গান ঠিকঠাকভাবে কাজ করতেছে না। এইখান থেকে যদি পেশেন্ট রিভার্স করে তাহলে আবার সে অ্যানেস্থেশিয়া হয়ে হিপনোসিস হয়ে সিডেশন হয়ে নর্মালে আসতে পারবে। কিন্তু এই কমাতে যদি ড্রাগের ডোজ আরও বেশি ওভারডোজ হয়ে যায় পেশেন্ট আলটিমেটলি মারা যাবে, যেটাকে আমরা বলতেছি ডেথ। ঠিক আছে, তাহলে ওভারডোজ হয়ে গেলে কিন্তু পেশেন্ট ডেথ, মারা যাবে। তো লিথাল ডোজ পর্যন্ত পেশেন্ট কমাতে থাকবে, মেইনটেনেন্স ডোজ পর্যন্ত পেশেন্ট অ্যানেস্থেশিয়া থাকবে, লো ডোজে হিপনোসিস হবে, একদম লো ডোজে সিডেশন হবে। সো এইভাবে কিন্তু আস্তে 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 ডোজ বাড়াইলে একটা মানুষ বা একটা পেশেন্টের শরীরে এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ হবে। তার মানে সিডেশন হওয়ার পরে হিপনোসিস হবে, হিপনোসিস থেকে অ্যানেস্থেশিয়া থেকে কমা থেকে আলটিমেটলি ডেথ।
এই কারণে এই সকল ড্রাগ দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম ডোজ, ডিউরেশন, পার্সনের ওয়েট, জেনারেল কন্ডিশন, ওভারঅল সব কিছু মেনটেন হিসাব নিকাশ করে তারপরে কিন্তু এই ড্রাগগুলো সাজেস্ট করা হয় কাকে কী পরিমাণ কতটুকু ডোজে দেওয়া হবে। ঠিক আছে, তো এই ড্রাগগুলার অর্থাৎ এই যে সিডেটিভ বা হিপনোটিক ড্রাগসগুলো, এই ড্রাগসগুলোর আমাদের কিছু ক্লাসিফিকেশানস জানা লাগবে। এখন আমরা এই ড্রাগসগুলোকে বিভিন্ন ক্লাসিফিকেশানে ভাগ করি। সো এদেরকে আমরা দুইটাকে একই ক্লাসিফিকেশানে আমরা নিয়ে আসার চেষ্টা করি। তো এদের ওয়ার্কিং আওয়ারের উপর ভিত্তি করে আমরা কিছু বলি যে টাইমিংয়ের উপর ভিত্তি করে, ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য অ্যাকশান। তার মানে অ্যাকশানের উপরে ভিত্তি করে আমরা একটা ক্লাসিফিকেশান করি। সো এটাকে আমরা নাম দিলাম 1 নম্বর ক্লাসিফিকেশান। তো অ্যাকশানের উপর ভিত্তি করে আমরা যে ক্লাসিফিকেশানটা করি তার মধ্যে একটা আছে শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এবং লং অ্যাক্টিং। সো এই যে 3 ধরনের, এটা আছে অ্যাকশানের উপর ভিত্তি করে সিডেটিভ এবং হিপনোটিক ড্রাগের একটা ক্লাসিফিকেশান। তো শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এবং লং অ্যাক্টিং। শর্ট অ্যাক্টিংয়ের মধ্যে যারা আছে তারা নর্মালি এদের হাফ লাইফ লেস দ্যান 6 আওয়ার্স, অর্থাৎ আমরা বলি যে টি হাফ লাইফ সেটা হলো লেস দ্যান 6 আওয়ার্স, 6 ঘন্টার কম এদের হাফ লাইফ। যারা ইন্টারমিডিয়েট তাদের হাফ লাইফ 6 থেকে 24 ঘন্টার মধ্যে। আর যারা লং অ্যাক্টিং এদের হাফ লাইফ 24 ঘন্টার বেশি, মোর দ্যান 24 আওয়ার্স। তাহলে আমরা বুঝলাম যে শর্ট অ্যাক্টিং 6 ঘন্টার কম কাজ করে, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং 6 ঘন্টা থেকে 24 ঘন্টা পর্যন্ত কাজ করে, লং অ্যাক্টিং এটা 24 ঘন্টার বেশি কাজ করে। তাহলে এই শর্ট অ্যাক্টিংয়ের মধ্যে কারা আছে, এই উদাহরণগুলো কিন্তু আপনাদের একটু মুখস্থ করতে হবে আলটিমেটলি, কারণ এই জিনিসগুলো ভাইভাতে খুবই 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 কমনলি আস্ক করে। তো শর্ট অ্যাক্টিংয়ের মধ্যে কারা আছে, মিডাজোলাম, এরা শর্ট অ্যাক্টিং। ট্রায়াজোলাম। ইন্টারমিডিয়েট অ্যাক্টিংয়ের মধ্যে কি আছে, অ্যালপ্রাজোলাম, ক্লোনাজিপাম। আপনারা দেখছেন যে খুব কমনলি ক্লোনাজিপাম ওষুধগুলো কিন্তু বাসাবাড়ির দাদা, নানা, চাচা এদেরকে কিন্তু দেখবেন যে এরা খায় কিন্তু, ঠিক আছে। 0.5 পাউডার হয়ে থাকে, 1-এরও হয়, 2 পাউডারও হয়। এরপর আছে লোরাজিপাম, এগুলো কিন্তু একটু ঘুমের ওষুধ আর কি, ঠিক আছে। তো এগুলো প্রেসক্রিপশন ছাড়া কিন্তু দোকানে নর্মালি দেয় না। এরপর আছে লং অ্যাক্টিং। লং অ্যাক্টিংয়ের মধ্যে গেলেই পাবেন ডায়াজিপাম, খুব কমনলি ইউজ হয়, ব্রোমাজিপাম, ফ্লোরাজিপাম, কোয়াজিপাম। তো দেখবেন যে নামগুলো কিন্তু খুব মানে মানে একই নাম, দেখবেন যে এই লাম আছে সবার লাস্টে, আর যেটা লং অ্যাক্টিং সেটার লাস্টে আছে পাম। এগুলো হলো কি ওয়ার্ড মনে রাখার জন্য। তো শর্ট অ্যাক্টিং এবং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং হইলে সবার নামের শেষে নর্মালি লাম বা পামও থাকে। এই ক্লোমাজিপাম এটা একটু এক্সেপশনাল, যেটা লাস্টে পাম আছে। লোরাজিপাম এটা শেষেও পাম আছে। আর যেটা লং অ্যাক্টিং সেগুলো কিন্তু সবার শেষেই লাস্টের কিওয়ার্ডটা কি, পাম, ঠিক আছে। তো এটা হইল অ্যাকর্ডিং টু দ্য ডিউরেশন অফ অ্যাকশনের উপর ভিত্তি করে এটা। নাম্বার 2, ঠিক আছে, এটা হলো বারবিচুরেটসের উপর ভিত্তি করে, ঠিক আছে। আমরা বারবিচুরেটস পড়বো ফরেন্সিক মেডিসিনে, হোয়াট ইজ বারবিচুরেটস। তো এটা হলো এক ধরনের প্লান্ট যেখান থেকে এইগুলো নিয়ে আসা হয়, কালেক্ট করা হয়, ঠিক আছে, প্লান্টস থেকে নিয়ে আসা হয় আর কি। তো বারবিচুরেটসের ক্ষেত্রেও কিন্তু ক্লাসিফিকেশান আছে, সেটাকে আমরা বলি আলট্রা শর্ট অ্যাক্টিং। এরপরে আছে শুধু শর্ট অ্যাক্টিং, এরপরে আছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, এরপরে আছে লং অ্যাক্টিং। তো যেটা আলট্রা শর্ট অ্যাক্টিং সেটা খুবই কম সময় কাজ করে, এদের হাফ লাইফ লেস দ্যান 15 মিনিটস, 15 মিনিটেরও কম। তো এই যে আলট্রা শর্ট অ্যাক্টিং এইগুলা কিন্তু অপারেশনের সময় অ্যানেস্থেশিয়াতে ইউজ করা হয় কিন্তু বারবিচুরেটসটা খুব কমনলি ব্যবহার করে আলট্রা শর্ট অ্যাক্টিংটা। যেটা শর্ট অ্যাক্টিং যেটা সেটা টি হাফ লাইফ বা হাফ লাইফ 1 থেকে 3 আওয়ার। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং যেটার টি হাফ 4 থেকে 6 ঘন্টা। যেটা লং অ্যাক্টিং সেটা টি হাফ মোর দ্যান 6 আওয়ার। তাইলে আমরা হাফ লাইফগুলো দেখলে বুঝতে পারবো যে কে কতক্ষণ ধরে ডিউরেশনে কাদের কাজ কতক্ষণ। তো সেটার উপর ভিত্তি করে কিন্তু আমরা এই ড্রাগগুলো দিতে পারি আর কি। আলট্রা শর্ট অ্যাক্টিংয়ের মধ্যে আছে থায়োপেন্টাল সোডিয়াম, খুব কমনলি ইউজ করা হয় অপারেশনের ক্ষেত্রে অ্যানেস্থেশিয়া হিসেবে। এরপরে যেটা আছে শর্ট অ্যাক্টিংয়ের মধ্যে আছে পেন্টোবারবিটল,
বারবিটল, মনে রাখবেন সিকোবারবিটল, পেন্টোবারবিটল, সিকোবারবিটল, দুটো কমন নাম মনে রাখবেন এভাবে, পেন্টো এবং সিকো। এরপরে যেটা আছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, এখানেও সবগুলোর নামের শেষে বারবিটল আছে। আমি মনে রাখতাম অ্যামো বারবিটল, অ্যাপ্রো বারবিটল, বিউটো বারবিটল, সবগুলো নামের শেষে বারবিটল আছে, ঠিক আছে, বারবিটল। আর যেটা লং অ্যাক্টিং সেটার ক্ষেত্রে আমরা মনে রাখতাম ফেনোবারবিটল, মিফোবারবিটল। এই ফেনোবারবিটল, মিফোবারবিটল, তো নর্মাল সবার নামের শেষে বারবিটল, এই কথাটা জাস্ট অ্যাড করে দেবেন সবগুলোর শেষে, ঠিক আছে, সবার শেষে বারবিটলটা ওয়ার্ডটা অ্যাড করে দেবেন। জাস্ট প্রথমের এই ওয়ার্ডগুলো মনে রাখবেন, পেন্টোবারবিটল, সিকোবারবিটল, অ্যামোবারবিটল, অ্যাপ্রোবারবিটল, বিউটোবারবিটল, ফেনোবারবিটল, মিফোবারবিটল। তাহলে আপনারা এভাবে কিন্তু খুব সহজেই মনে রাখতে পারবেন। এর পাশাপাশি কিন্তু কিছু নিউয়ার ড্রাগস আছে যে নতুন আসছে, এইগুলা কিন্তু খুব কমনলি জিজ্ঞেস করে যে নেম সাম নিউয়ার ড্রাগস অফ সিডেটিভ অ্যান্ড হিপনোটিক ড্রাগস। তো এইগুলোর মধ্যে মনে রাখবেন জেড জেড জেড। আমি এইভাবে মনে রাখতাম ট্রিপল জেড দিয়ে 3টা ড্রাগের নাম মনে রাখতাম। একটা হলো জপিক্লোন, এরপরে যেটা আছে সেটা হলো জলপিডেম, আর একটা মনে রাখবেন জালেপ্লোন। এই যে 3টা ড্রাগের নাম আছে 3টা জেড দিয়ে আপনারা মনে রাখবেন। আমি খুব সহজে 3টা জেড দিয়ে মনে রাখতাম, জপিক্লোন, জলপিডেম, জালেপ্লোন। তো এই 3টা হলো নতুন ড্রাগ, যেটা অন্য অন্য ক্লাসিফিকেশনের মধ্যে নর্মালি এগুলো আসবে না। তো এইটাকে আমরা বলি যে নতুন নিউলি আবিষ্কার করা হয়েছে এই ড্রাগগুলো আর কি। এখন কথা হলো যে আপনি এই ড্রাগসগুলো তো জানলেন যে এই ড্রাগসগুলো এইভাবে কাজ করে, তাহলে এই ড্রাগসগুলো আপনি দিবেন কোথায়, কাদেরকে দিবেন, যেটাকে আমরা বলি ইন্ডিকেশান। কোন সমস্যায় আপনি এই ড্রাগসগুলো প্রেসক্রাইব করবেন। সো হোয়াট আর দ্য ইন্ডিকেশান। তো যাদেরই কোনো অ্যাংজাইটি রিলেটেড ডিসঅর্ডার আছে, যেহেতু এগুলো অ্যাংজাইটিকে কমায়, প্রথমে আমরা দেখে আসছি, ঠিক আছে, একদম ফার্স্টের দিকে আমরা দেখে আসছি কী করতেছিল, এই যে সিডেটিভ, তার মানে প্রথম যে কাজটা এটা করবে অ্যাংজাইটিটাকে রিডিউস করবে, তারপরে না হয় এটা হিপনোসিস করবে, কিন্তু প্রথমে যে জিনিসটা করে সিডেশন। তার মানে যাদের অ্যাংজাইটি রিলেটেড ডিসঅর্ডার আছে বা অ্যাংজাইটির সমস্যা আছে তাদের ক্ষেত্রে আমরা দিব অ্যাংজাইটি ডিসঅর্ডার, যাদের অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে। এরপরে যেহেতু এটা স্লিপ সাইকেলটাকে মেনটেন্স করার চেষ্টা করে, তাহলে যাদের স্লিপিং ডিসঅর্ডার আছে তাদের ক্ষেত্রে আমরা দিব। এরপরে যাদের অ্যামনেশিয়া আছে, ঘুমের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে আমরা দিব। যাদের সিজার আছে, খিঁচুনি হয় বা এপিলেপসি হয়, তাদের ক্ষেত্রে আমরা সিজার বা এপিলেপসির সমস্যা যে সকল পেশেন্টের থাকবে তাদের ক্ষেত্রে আমরা দিব। এটা কিন্তু আমরা অ্যানেস্থেশিয়া হিসেবে দিতে পারি। আমি কিন্তু একটু আগে বলছি আল্ট্রা শর্ট অ্যাক্টিংগুলো কিন্তু আমরা অ্যানেস্থেশিয়া হিসেবে দিতে পারি, যেহেতু এগুলো মাসেল রিল্যাক্সেশন করে। সো মাসেল রিল্যাক্সেশনের ক্ষেত্রে আমরা দিতে পারি, ঠিক আছে। তো এইগুলো হলো কিন্তু কমন কিছু ইন্ডিকেশান এই ড্রাগগুলোর, যে আমরা এই ড্রাগগুলো কোন ধরনের পেশেন্টের ক্ষেত্রে প্রেসক্রাইব করি। তো যাদের অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে, স্লিপিং ডিসঅর্ডার আছে, অ্যামনেশিয়া ঘুমের সমস্যা আছে, তারপর সিজার বা এপিলেপসি আছে, অ্যানেস্থেশিয়া হিসেবে ইউজ করতে পারি, মাসেল রিল্যাক্সেশন হিসেবে আমরা ইউজ করতে পারি। তো এই ড্রাগগুলো দিলে এর কিছু কমন সাইড ইফেক্টও আছে। সব কিছুরই সাইড ইফেক্ট আছে যদি না সেটা ঠিকঠাকভাবে কারেক্ট পেশেন্টের জন্য কারেক্ট ড্রাগ চয়েস করা না হয়। তো এটার ক্ষেত্রে দিলে কিছু সাইড ইফেক্টের মধ্যে আছে, একটা আছে ড্রাউজিনেস। তো আমরা কিন্তু ইসের মধ্যে দেখে আসছি যে এটা দিলে কি হয়, একটা ঘুম ঘুম ভাব আসে, তো ড্রাউজিনেস কিন্তু হবে আর কি, ঠিক আছে। ইমপেয়ার্ড কগনিটিভ ফাংশন, ইমপেয়ার্ড কগনিটিভ ফাংশন। তো দেখা গেল এরকম ওষুধ খেয়ে কেউ যদি অফিসে যায়, কেউ যদি ক্লাসে যায়, কিংবা কেউ যদি কোনো হাতের কাজ করে বা শারীরিক কোনো কাজ করে, সেই কাজগুলো কিন্তু সে করতে পারবে না, কারণ তার ইম্পেয়ার্ড হবে কগনিটিভ ফাংশনগুলো, তার মোটর ফাংশন ঠিকঠাকভাবে কাজ করতে পারবে না। কারণ এই ড্রাগগুলোর একটা জিনিস আমরা দেখে আসছি, মাসেল রিল্যাক্সেশন করে। তো মনে করেন কেউ একটা ভারী জিনিস বহন করতেছে, কেউ মনে করেন মাথার উপর 10টা ইট নিয়ে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করতেছে, তো সে কিন্তু পারবে না, সে ব্যালেন্স ঠিকঠাক রাখতে পারবে না, মাথা করে পড়ে যাবে। তো এই জিনিসটাকে কিন্তু এর ক্ষেত্রে হবে, অ্যামনেশিয়া হবে, ঠিক আছে। এই পেশেন্টের কিন্তু অ্যামনেশিয়া হবে, রেসপিরেটরি ডিপ্রেশন হইতে পারে, এই ড্রাগের কারণে রেসপিরেটরি ডিপ্রেশন হবে, হ্যাংওভার ইফেক্ট হতে পারে, হ্যাংওভার ইফেক্ট সাইড ইফেক্ট হিসেবে হ্যাংওভার ইফেক্ট হতে পারে। এই ড্রাগগুলো যারা অনেক দিন ধরে খায় তাদের কিন্তু উইথড্রল ইফেক্ট হতে পারে,
তো দেখা যাবে যে এই ড্রাগগুলো খাওয়ার কারণে খুব ভালো ঘুম হতো আগে, যার স্লিপিং ডিজঅর্ডার ছিল সে খুব ভালো হতো, কিন্তু হঠাৎ করে এই মানে ড্রাগটা বন্ধ করে দেওয়ার কারণে তার উইথড্রয়াল এফেক্ট হবে। দেখা যাবে যে যেদিনই ওষুধটা বন্ধ করেছে তারপর দিন থেকে তার ঘুম হয় না, শরীর ভালো লাগে না, মাথা ঘোরায়, বিভিন্ন রকম সমস্যা কিন্তু হতে পারে, যেগুলো উইথড্রয়াল ইফেক্ট বা উইথড্রয়াল সিমটম বলি আর কি। তো এই জিনিসগুলো কিন্তু কমন কিছু সাইড ইফেক্ট, যেই জিনিসটা কিন্তু এই হিপনোটিক বা সিডেটিভ ড্রাগের কারণে হয়ে থাকে। তো পেশেন্টের ক্ষেত্রে কিন্তু এই ড্রাগগুলো হুট করেই বাদ দেওয়া ঠিক না বা বাদ দেওয়া উচিত না। এই ড্রাগগুলো খুব আস্তে আস্তে স্লোলি ট্যাপারিং করতে হয় আর কি। তো এই ড্রাগগুলো কীভাবে কাজ করে, তো আপনাদের এই মেকানিজমটা খুব কমনলি জিজ্ঞেস করে যে মেকানিজম অফ ডায়াজিপাম। তো আপনাদের তো এরকম পুরো ড্রাগের একটা সেকশান ধরে বলে না যে মেকানিজম অফ আপনার হিপনোটিক ড্রাগ বা মেকানিজম অফ দ্য সিডেটিভ ড্রাগ, এরকমও দিতে পারে, আপনাকে আবার বললেও দিতে পারে যে মেকানিজম অফ দ্য ডায়াজিপাম, মেকানিজম অফ দ্য ক্লোনাজিপাম। তো আপনাকে কিন্তু জানতে হবে এই ক্লোনাজিপামগুলো কোন গ্রুপের ওষুধ বা এই ডায়াজিপামটা কোন গ্রুপের ওষুধ, তাহলে কিন্তু আপনি মেকানিজমটা বুঝতে পারবেন কিংবা এইভাবে লিখতে পারবেন। তো আপনার পরীক্ষার হলে এই ডায়াজিপামই থাকুক অথবা বেনজো ডায়াজিপামই থাকুক অথবা এই ক্লোনাজিপামই থাকুক না কেন, মেকানিজম কিন্তু সবার ক্ষেত্রেই সেম। তো এরা কিভাবে কাজ করে, তো মনে করেন আমি এই ডায়াজিপাম হোক বা বেনজো ডায়াজিপাম হোক অথবা ক্লোনার ডায়াজিপাম হোক, এই ড্রাগটা আমি পেশেন্টকে বা কোনো একটা পার্সনের শরীরে দিলাম। তো এরা সবসময় মনে রাখবেন এরা একটা স্পেসিফিক রিসিপ্টরের সাথে যে কাজ করে, এরা বডিতে যাওয়ার পরে এরা গাবা রিসিপ্টরকে খুঁজবে এবং গাবা রিসিপ্টরের সাথে যে বাইন্ড করবে, কারণ এদের অ্যাফিনিটি এই রিসিপ্টরের প্রতি সবথেকে হাই। তাহলে গাবা রিসিপ্টরের প্রতি এদের অ্যাফিনিটিটা বেশি। সে অ্যাফিনিটি বেশি হওয়ার কারণে এরা যে আগে খুঁজবে গাবা রিসিপ্টরকে, যখন এরা গাবা রিসিপ্টরকে পাবে গাবা রিসিপ্টরের সাথে যে বাইন্ড করবে। এখন গাবা রিসিপ্টর কোন ধরনের রিসিপ্টর সেটা কিন্তু আমরা ফার্স্টেই জেনে আসছি। এইখানে একটু খেয়াল করবেন, এই যে গাবা রিসিপ্টর যে নিউরোট্রান্সমিটার, এই গাবা নিউরোট্রান্সমিটারটা কিন্তু ইনহিবিটরি ফাংশন, অর্থাৎ এই রিসিপ্টরের সাথে যদি ডায়াজিপাম বলেন, বেনজো ডায়াজিপাম বলেন, ক্লোনার ডায়াজিপাম বলেন, এরা যে কী করবে, এখানকার যে নার্ভ এন্ডিংয়ে যদি এখানে আমার একটা এই গাবা রিসিপ্টর থাকে, গাবা রিসিপ্টরে যে এই ইম্পালসটাকে ট্রান্সমিট করা কমাই দেবে, তার মানে ইম্পালস কম যাবে, কারণ এটা ইনহিবিটরি ফাংশন হিসেবে কাজ করতেছে। সো গাবা রিসিপ্টরের কেসে যায় যখন এরা বাইন্ড করতেছে এই ড্রাগগুলো, যে কারণ এদের অ্যাফিনিটি থাকবে গাবা রিসিপ্টরের প্রতি সবথেকে বেশি, এরা যেই যখন গাবা রিসিপ্টরের সাথে বাইন্ড করবে, গাবা রিসিপ্টরের যাওয়ার সাথে সাথে কী করবে, ডিক্রিজ করবে নিউরোট্রান্সমিটার, অর্থাৎ ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করবে। তাহলে যত বেশি গাবা রিসিপ্টরের সাথে যে এই ডায়াজিপামগুলো বাইন্ড করবে, তত বেশি কী হবে, এখানে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার যে কাজ করার কারণে ইনহিবিশন হবে এই রিসিপ্টরের কারণে এখানে। তো যত বেশি ইনহিবিশন হবে, এই ইনহিবিশন হওয়ার কারণে এখানে অর্থাৎ যে নার্ভ এন্ডিং আছে এখানে একটা চ্যানেল থাকবে, তো সেই চ্যানেলটা হলো ক্লোরাইড চ্যানেল। তো এই ক্লোরাইড চ্যানেলটা ওপেন হয়ে যাবে, ইনহিবিশন হওয়ার কারণে ইনক্রিজ করবে, অর্থাৎ ওপেন বা ইনক্রিজ। তো এখন ইনক্রিজ করবে কি, একটা চ্যানেল যখন ওপেন হয়ে গেছে, ক্যালসিয়াম চ্যানেল, তাহলে চ্যানেলের মধ্যে দিয়ে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ভেতরে দিকে ঢুকবে, তো যেটাকে আমরা বলি ইনফ্লাক্স অফ ক্লোরিন আয়ন ইনটু দ্য সেল। তাহলে সেলের মধ্যে তখন প্রচুর পরিমাণে ক্লোরিন আয়ন ঢুকতে থাকবে। সো ক্লোরিন আয়ন একটা নেগেটিভ আয়ন। এখন আমরা জানি যে সেলের মধ্যে নেগেটিভ পটেনশিয়াল পর্যন্ত গেলে, নেগেটিভ পটেনশিয়ালে যাওয়ার পরেই কিন্তু নর্মালি কী হয়, অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করে। অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করতে গেলে সেলের এনভায়রনমেন্ট নেগেটিভ হওয়া লাগে, কিন্তু এত বেশি ক্লোরিন সেলের মধ্যে ঢুকবে যার কারণে এখানে হাইপার পোলারাইজেশন হবে। এখন হাইপার পোলারাইজেশন হইলে সেখানে কোনো ইফেক্ট হবে না, হাইপার পোলারাইজেশন হইলেও সেখানে কোনো ইফেক্ট হবে না। ইফেক্ট হওয়ার জন্য নর্মাল মিনিমাম পোলারাইজেশন হইলেই তখন সেখান থেকে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করে, কিন্তু এই ইনফ্লাক্স অফ ক্লোরিন চ্যানেল এত বেশি হয় যার কারণে সেখানে কী হবে, সেলের মধ্যে হাইপার পোলারাইজেশন হবে। সো নো অ্যাকশন পটেনশিয়াল, অ্যাকশন পটেনশিয়াল এখানে কোনো অ্যাকশন পটেনশিয়াল হবে না, যার কারণে কী হবে, নো এক্সাইটেবিলিটি বা এক্সাইটেটরি অফ নিউরন। সো নিউরনের কোনো এক্সাইটেশন হবে না, যার কারণে আলটিমেটলি কী হবে, সিএনএসের ডিপ্রেশন হবে, সিএনএসের ডিপ্রেশন এবং সিডেশন হবে পেশেন্টের, সিডেশন অথবা যদি হিপনোটিক ড্রাগ দেওয়া হয় তাহলে হিপনোসিস হবে। তাহলে আলটিমেটলি কী হলো সেটা আমরা যদি আবার একটু দেখি। সো মেকানিজম অফ দ্য ডায়াজিপাম, আপনি কোনো একটা পেশেন্টকে ডায়াজিপামটা দিলেন, ডায়াজিপামটা সে খেলো, সেটা সার্কুলেশনে যাওয়ার পরে সেইটা কোথায় চলে যাবে, গাবা রিসিপ্টরের কাছে, কারণ ওই রিসিপ্টরের প্রতি এটার হাই অ্যাফিনিটি থাকবে এবং
এই ড্রাগগুলো সবই স্পেসিফিক, অর্থাৎ এরা গাবা রিসেপ্টর ছাড়া অন্য কোনো রিসেপ্টরের সাথে সে বাইন্ড করবে না। একদা গাবা রিসেপ্টরের প্রতি এরা স্পেসিফিক এবং হাই অ্যাফিনিটি, স্পেসিফিক প্লাস হাই অ্যাফিনিটি, যার কারণে কী করবে, এরা প্রচুর পরিমাণে যে গাবা রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। বাইন্ড করার কারণে এরা যেহেতু একটা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, এরা যে গাবা রিসেপ্টরকে ইনহিবিট করা শুরু করবে। ইনহিবিট করার কারণে এখানে যে ক্লোরাইড চ্যানেল থাকবে, নার্ভ এন্ডিংয়ে ক্লোরাইড চ্যানেল ওপেন হবে, প্রচুর পরিমাণ ক্লোরাইড চ্যানেল ওপেন হওয়া শুরু করবে। ক্লোরাইড চ্যানেল ওপেন হওয়ার কারণে প্রচুর পরিমাণ ক্লোরিন সেলের মধ্যে ঢুকতে থাকবে। এক্সেসিভ অ্যামাউন্ট ক্লোরিন সেলের মধ্যে ঢোকার কারণে হাইপার পোলারাইজেশন হবে। হাইপার পোলারাইজেশন হওয়ার কারণে কোনো রকম অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করবে না। সো নো অ্যাকশন পোটেনশিয়াল, অ্যাকশন পোটেনশিয়াল হয় নাই। সো অ্যাকশন পোটেনশিয়াল না হওয়ার কারণে যে নিউরনটা, সেই নিউরনের কোনো এক্সাইটেশনও হবে না। যদি সেখানে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করতো তাহলে নিউরনের মধ্যে এক্সাইটেবিলিটি হতো। তো যেহেতু এখানে কোনো অ্যাকশন পোটেনশিয়াল নাই, সো নো এক্সাইটেটরি অফ দ্য নিউরন, তার মানে আলটিমেটলি কোনো এক্সাইটেশন হয় নাই, তাহলে সিএনএসটা ডিপ্রেশন হবে, সিডেশন বা হিপনোসিস যে ইফেক্ট আছে সেটা এই ড্রাগটা তখন দেখাবে। এটাই হলো মেকানিজম, যে মেকানিজমটা কিন্তু আপনাদের পরীক্ষায় লিখে আসতে হবে। আমি যেভাবে লিখে দিলাম ঠিক যদি এভাবে লিখে আসতে পারেন ফুল মার্কস পাবেন। এখন বেনজোডায়াজিপাম দিছেন, বেনজোডায়াজিপাম দেওয়ার পরে এটার কী কী ফার্মাকোলজিক্যাল অ্যাকশান আছে। ফার্মাকোলজিক্যাল অ্যাকশান অর্থাৎ এই ড্রাগগুলো দিলে কী ধরনের অ্যাকশান আপনি একটা পেশেন্টের থেকে পেতে পারেন। তো প্রথম যে জিনিসটা আমরা অলরেডি দেখে আসছি, সিডেশন এবং হিপনোসিস। তাহলে ফার্মাকোলজিক্যাল অ্যাকশনের মধ্যে আপনি পেশেন্টের কী থেকে পেশেন্টের কী পাবেন, সিডেশন এবং হিপনোসিস, এই দুটো অ্যাকশন আপনি এখান থেকে পাবেন। এই ড্রাগ অ্যানেস্থেশিয়া বা অ্যানেস্থেটিক ইফেক্ট এদের ক্ষেত্রে পাবেন। এদের অ্যান্টিকনভালসেন্ট ইফেক্ট আছে, যেটা আমরা একটু আগে দেখে আসছি, এপিলেপসি বা সিজার এই সব ক্ষেত্রে দেওয়া হয়। এরপরে এরা মাসেল রিল্যাক্সেন্ট হিসেবে এরা কাজ করতেছে। তো এই যে জিনিসগুলো আছে এগুলো হলো ফার্মাকোলজিক্যাল ইফেক্ট। এই ড্রাগগুলো দিলে ফার্মাকোলজিক্যাল ড্রাগ হিসেবে এই জিনিসগুলো কিন্তু হবে। এখন এই যে বেনজোডায়াজিপাম আমরা দিতেছি, ঠিক আছে, তো বেনজোডায়াজিপামটা আমরা দিতেছি কী কারণে, এই সিডেশন বা হিপনোসিস এইটা আরেকটা জিনিসের সাথে আপনাদেরকে জিজ্ঞেস করে, সেটা হলো এই বারবিচুরেটের সাথে, যে কেন আমরা বারবিচুরেটটাও তো আমরা থায়োপেন্টাসোডিয়াম এখানেও অ্যানেস্থেশিয়ার কথাবার্তা আমরা বলে আসছিলাম, কিন্তু কেন আমরা এই বেনজোডায়াজিপাম অর্থাৎ কেন আমরা বারবিচুরেটের থেকে বেশি প্রেফার করি, অ্যাডভান্টেজ অফ দ্য বেনজোডায়াজিপাম ওভার বারবিচুরেট, এই প্রশ্নটা কিন্তু রিটেনে আসে, ভাইভাতেও মাঝে মাঝে জিজ্ঞেস করে। তো প্রথম একটা জিনিস হলো ডোজ ডিফারেন্স। দেখবেন বেনজোডায়াজিপামের ক্ষেত্রে 0.5 মিলিগ্রাম দিলেই যে ইফেক্টটা পাওয়া যায়, দেখা যাবে বারবিচুরেটের ক্ষেত্রে 2 মিলিগ্রাম বা 5 মিলিগ্রাম দিলেও সেই পরিমাণ ইফেক্ট আসে না, কিংবা দেখা যায় যে কম থাকে। তো যেহেতু এটা অল্প ডোজেই বেশি ইফেক্ট হয়, যার কারণে দেখা যায় আমরা বেনজোডায়াজিপাম বারবিচুরেটের থেকে আগে রাখি, এটা হলো একটা কথা। এরপরে একটা আছে, এটা হলো এটার অ্যান্টিডট। এখন অ্যান্টিডট কখন কাজ করে, যখন কোনো দুইটা ড্রাগ একই সাথে দেওয়ার কারণে তারা কম্পিটিশন করে কোনো একটা রিসেপ্টরের সাথে বাইন্ড করার জন্য, অর্থাৎ যদি এটার একটার কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট থাকে, এই কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট কিন্তু এই বেনজোডায়াজিপামের আছে, অর্থাৎ এইটার আমার আছে অ্যান্টিডট আছে, যেটাকে আমরা বলি ফ্লুমাজেনিল। এই ফ্লুমাজেনিল এবং যদি বেনজোডায়াজিপাম দুইটা একসাথে দেওয়া হয়, এরা দুইজনেই যে কম্পিট করবে কোন রিসেপ্টরের সাথে বাইন্ড করার জন্য, গাবা রিসেপ্টরের সাথে বাইন্ড করার জন্য। তো আপনি যদি অ্যাক্সিডেন্টালি কোনো পেশেন্টকে এই বেনজোডায়াজিপাম দিয়েও দেন, তো সাথে সাথে যদি আপনি ফ্লুমাজেনিলও দেন, তো এরা দুইজন একই সাথে যে কী করবে, কম্পিট করবে গাবার সাথে বাইন্ড করার জন্য। তাহলে ফ্লুমাজেনিলও বাইন্ড করতেছে, গাবাও বেনজোডায়াজিপামও বাইন্ড করতেছে। তো যদি আপনার একটা রিসেপ্টর থাকে, গাবা রিসেপ্টর যদি থাকে 50টা, মনে করেন 50টা রিসেপ্টর আছে, আপনি বেনজোডায়াজিপাম দিয়ে দিচ্ছেন, তো বেনজোডায়াজিপাম তার একবারে যে 50টার সাথে বাইন্ড করবে না, আপনি ফ্লুমাজেনিলও সাথে সাথে দিয়ে দিলেন, তো দেখা যাবে যে বেনজোডায়াজিপাম যে 25টার সাথে বাইন্ড করছে, ফ্লুমাজেনিল যে 25টার সাথে বাইন্ড করছে। সো এ যদি সব কিছু কমায়, যদি সব কিছু বাড়ায় ইফেক্টটা, তাহলে দেখা যাবে ইফেক্টটা নিউট্রাল হয়ে গেল। তার মানে এইটা কিন্তু এটার অ্যান্টিডট হিসেবে তখন কাজ করতেছে। এই কারণেই এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ, যেটা বারবিচুরেটের ক্ষেত্রে কিন্তু নাই। তো বারবিচুরেটের ক্ষেত্রে দেখা যাবে ওরকম স্পেসিফিক কিন্তু কোনো অ্যান্টাগনিস্ট নাই বা অ্যান্টিডট নাই। তো দেখা যাবে যে যদি আপনি বারবিচুরেট কাউরে ভুল করে দিয়ে দিয়েছেন, তো বারবিচুরেট যে মনে করেন কোনো গাবা রিসেপ্টরের সাথে যে বাইন্ড করতেছে 50টা রিসেপ্টরের সাথে, তো যেহেতু ওটার কোনো স্পেসিফিক বা কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট নাই, তো যেটাই দেওয়ার কারণে হোক 50টা রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, সেম ইফেক্ট দিতে থাকবে, ওর ইফেক্ট দিতে থাকবে। সো আলটিমেটলি যেটা আমরা চাচ্ছিলাম না, সেটা কিন্তু অ্যাক্সিডেন্টালি হয়েও যেতে পারে, যার কারণে আমরা বেনজোডায়াজিপাম দিতেছি ওভার বারবিচুরেট। ঠিক আছে,
আরও উপকার আছে। বেনজোডায়াজিপাম যে এটা কোনো এনজাইম ইনডিউসার না, তো এনজাইম ইনডিউসার না থাকার কারণে কী করে, এরা অন্য কোনো কিছুর ড্রাগ মেটাবলাইজ এনজাইম করে না, নো ড্রাগ ইন্টারাকশন, অন্য কোনো ড্রাগের সাথে এটা ইন্টারাক্ট করবে না, এবং এটার ইফেক্ট মিনিমাল ইফেক্ট অন সিভিএস, এটা হার্টের উপরে যে তেমন বেশি কোনো ইফেক্ট ফেলে না, কিন্তু বারবিচুরেট কিন্তু হার্টের উপরে ইফেক্ট আছে। তো এই কারণে আমরা বেনজোডায়াজিপাম দিই ওভার বারবিচুরেটের আগে আমরা বেনজোডায়াজিপামটাকে কিন্তু রেখে দিই। তো আমরা বারবিচুরেট কিন্তু আমরা জেনারেল অ্যানেস্থেশিয়াতে ইউজ করি, সেটা একটু বলছি। বারবিচুরেট থেকে আমি কয়েকটা কথা বলে রাখি। বারবিচুরেট এটা কিন্তু এক ধরনের অপয়েড, অর্থাৎ এই যে আফিম টাফিম যে নামগুলো শুনছেন সেখান থেকে আসে, এটা উদ্ভিদ থেকে কালেক্ট করা হয়, এটা কিন্তু জেনারেল অ্যানেস্থেশিয়া হিসেবে ইউজ করা হয়। আমরা জেনারেল অ্যানেস্থেশিয়া পড়বো সিএনএস ফার্মাকোলজির মধ্যেই, বাট সেটা আরও কয়েকটা ক্লাসের পরে। তো বারবিচুরেট কিন্তু জেনারেল অ্যানেস্থেশিয়া হিসেবে ব্যবহার করা হয়, যেটা আমরা বলে আসছি আলট্রা শর্ট অ্যাক্টিংয়ের মধ্যে এই যে যেটা থাইপেন্টাল সোডিয়াম, এটা প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যানেস্থেশিয়ার ড্রাগ হিসেবে। তো আমরা সিডেটিভ এবং হিপনোটিক ড্রাগ থেকে যতটুকু জানলাম, একটা হলো নিউরোট্রান্সমিটার কী জিনিস, এদের কী কী টাইপস আছে, এরা কীভাবে কাজ করে, হোয়াট ইজ সিডেটিভ, হোয়াট ইজ হিপনোটিভ, এরা কীভাবে কত ডোজে ড্রাগ দিলে কী পরিমাণ সিডেশন করবে, কোন পরিমাণে, তারপরে দিলে কীভাবে হিপনোসিস করবে, বেনজোডায়াজিপাম কেন বারবিচুরেটের থেকেও আমরা বেশি প্রেফার করি, এদের ক্লাসিফিকেশান, কাদের শর্ট অ্যাক্টিং কারা, লং অ্যাক্টিং কারা, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং কারা, এদের হাফ লাইফ কার ক্ষেত্রে কত, এদের উদাহরণ, বারবিচুরেটের ক্ষেত্রে উদাহরণ, কিছু নিউয়ার ড্রাগসের নাম, এই ড্রাগগুলো আমরা কোন ক্ষেত্রে ইন্ডিকেশান, এদের সাইড ইফেক্ট বা অ্যাডভার্স ইফেক্ট বলেন, মেকানিজম অফ অ্যাকশন অফ দ্য বেনজোডায়াজিপাম, এবং এদের ফার্মাকোলজিক্যাল যে ইফেক্টগুলো আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের মাস্ট টু নো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। এই ক্লাসের যদি কারো কোনো সমস্যা বা কারো কোনো কোয়েশ্চেন বা কোনো কোয়ারি থাকে, তাহলে এই ক্লাসের নিচে ভিডিওতে কমেন্ট করতে পারেন, অথবা আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত।